মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী। কাল যাবেন চীন। শ্রমবাজার সম্প্রসারণ সহ কয়েকটি সমঝোতা ও চুক্তির আশা। কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত। সবার বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলা এলাকায় শোকের মাতম। এবং ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু হচ্ছে আজ। দুপক্ষই সুইজারল্যান্ড পৌঁছেছে, অংশ নিচ্ছে কাতার, পাকিস্তানও। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে বিমানে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে চীন সফর করবেন। রোববার দুপুর 2টা 45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হয়েছেন সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা। সফরে তিনি 21 থেকে 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন চীন সফর করবেন। সফর শেষে 26 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, প্রধানমন্ত্রী কখন কুয়ালালামপুর পৌঁছাবেন, এই নিয়ে তার কি কর্মসূচি আছে, তথ্য জানাবেন। টানা প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক কিন্তু আজকে দুপুর বেলা 2:45টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেছেন মালয়েশিয়ার উদ্দেশ্যে এবং তিনি এখানে মালয়েশিয়ার স্থানীয় সময় রাত 8:45টার দিকে পৌঁছানোর কথা রয়েছে এবং পৌঁছে কিন্তু আজকে তার কিন্তু রাষ্ট্রীয় কোনো আনুষ্ঠানিকতা নেই এবং এখানকার যে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন এবং তার যে আগমন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথম যে সফর সেটি কিন্তু এই মালয়েশিয়াতে হলো এবং মালয়েশিয়ার যে দীর্ঘদিনের বন্ধ থাকা শ্রমবাজার সেটি খোলার যে প্রত্যাশা এবং এখানকার যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে বিভিন্ন দীর্ঘ সময় ধরে, সেই অভাব অভিযোগগুলো পূরণে সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয় সেই উদ্যোগের কিন্তু আশায় রয়েছেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা এবং পাশাপাশি তারা উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে উদ্যোগ সেই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের যে বিভিন্ন উপায় খোঁজা হচ্ছিল তার অন্যতম একটি উপায় হচ্ছে শ্রমবাজারকে বাড়ানো এবং সেই শ্রমবাজার বাড়বে এমনটি কিন্তু প্রত্যাশা করছেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও কিন্তু আমরা দেখেছি মালয়েশিয়ার বিভিন্ন প্রধান সড়কগুলোতে কিন্তু বাংলাদেশের পতাকা শোভিত হচ্ছে আজকে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি এবং আগামীকাল সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে কথা হবে এবং সেই বৈঠক শেষে কিন্তু দুই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেরও কথা রয়েছে। এছাড়া মন্ত্রী পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই সফরে কিন্তু এবার 3টি সমঝোতা স্মারক এবং একটি নোট স্বাক্ষর করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু আগামী জানা যাবে এবং এই সফরের পরপরই কিন্তু চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রাতেই কিন্তু বিকেলেই কিন্তু তিনি রওনা করবেন চীনের উদ্দেশ্যে এবং চীনেও কিন্তু 4 দিনের কর্মসূচি রয়েছে এবং সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান সিইও সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তাদের সাথে বৈঠক করবেন। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো নিয়ে
নিয়ে তিনি খোঁজ খবর নেবেন, বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, পাশাপাশি সেখানকার চীনের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট শি জিনপিং এর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথেও কিন্তু বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সামগ্রিকভাবে তার দায়িত্ব, সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এই যে প্রধানমন্ত্রীর প্রথম সফর, সেই প্রথম সফরটি কিন্তু এই আঞ্চলিক যে ভূ রাজনীতি, সেই রাজনীতিতেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডানা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কাতারের সড়ক দুর্ঘটনায় 5 প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন সিলেটের আকতালু গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাছতালুক গ্রামের মোস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ এবং গাছবাড়ি গ্রামের কাদের আহমেদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই প্রবাসীরা একটি পিকআপ ভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে ওই 5 প্রবাসী বাংলাদেশি সহ 6 জন প্রাণ হারান। চলমান উত্তেজনার মধ্যেই আজ রোববার কঠোর নিরাপত্তার মধ্যে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক্স রিসোর্টে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি বৈঠক। চুক্তি এগিয়ে নিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে আগেই সুইজারল্যান্ডে পৌঁছেছে তেহরান। আর মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পৌঁছেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের পক্ষে রয়েছেন দেশটির প্রধান নীতি নির্ধারক মোহাম্মদ বাঘের ঘালিবাগ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শান্তি আলোচনায় অংশ নিতে শনিবার সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিফাবের নেতৃত্বে দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ নিরাপত্তা, কেন্দ্রীয় ব্যাংক ও তেল খাতের শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জেনেভায় পৌঁছেছেন। এর আগে তিনি বলেন, পারমাণবিক ইস্যু এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকরে অগ্রগতি অর্জনের আশা করছে যুক্তরাষ্ট্র। আমরা পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করছি। দুই পক্ষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। যদিও 60 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশ, ইরান লেবাননের ওপর ইসরায়েলি হামলাকে অন্তর্বর্তীকালীন চুক্তির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরই লেবাননের ইসরায়েলি হামলায় অন্তত 32 জন নিহত হওয়ায় শনিবার ফের হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তবে ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে এবং সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক আছে। যুদ্ধবিরতি চলাকালে প্রণালীতে কোনো ধরনের টোল আরোপ করা হবে না। আজ রোববার কঠোর নিরাপত্তার মধ্যে সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে বসছে বহুল আলোচিত শান্তি বৈঠক। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে অংশ নেবে কাতার ও পাকিস্তান। লেবাননের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়নই হবে এই আলোচনার মূল বিষয়। লামিয়া হিমি, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা বৈশ্বিক ক্ষমতা ভারসাম্যে পরিবর্তন এনে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক দুর্বলতা প্রকট করে তুলেছে। বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের গ্রহণযোগ্যতা আগের থেকে কমবে বলে মনে করছেন তারা। অন্যদিকে এ যুদ্ধ মঞ্চে বিশ্ব মঞ্চে চীনের কূটনৈতিক দূরদর্শিতা এবং প্রভাবের বিজ্ঞাপন হিসেবে তুলে ধরেছে। উল্টো যুদ্ধের পুরোটা সময় বেইজিং বিশ্ব নেতাদের মিলন মেলায় পরিণত হয়। ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে বিশ্বের বড় বড় নেতারা বেইজিং সফর করেছেন, যা চীনকে একটি দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে প্রমাণ করেছে। চীনের রাজনৈতিক বিশ্লেষকরা এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য 1950 সালে সুয়েজ সংকটের সঙ্গে তুলনা করেছেন, যা একসময় ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সূচনা করেছিল। যুক্তরাষ্ট্র সে পথে এগোচ্ছে কিনা সে প্রশ্নও তুলেছেন তারা। বিশ্লেষকদের মতে মার্কিন সামরিক শক্তি আর আগের মতো অজেয় নয় এবং এই যুদ্ধে পশ্চিমা মিত্রদের পাশে না পাওয়া মার্কিন বৈশ্বিক জোটের ফাটলকে স্পষ্ট করেছে। এমনকি এ যুদ্ধ তাইওয়ান ইস্যুতে মার্কিন অস্ত্র মজুদের সীমাবদ্ধতা এবং দুর্বলতাও বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে।
তবে বেইজিং স্পষ্ট করে দিয়েছে তারা ওয়াশিংটনের মতো কোনো আগ্রাসী পরাশক্তি হতে চায় না। চীন মূলত অন্যের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না করে শান্তিপূর্ণ উন্নয়নের নীতিতে বিশ্বাসী। এ যুদ্ধের পর বিশ্বজুড়ে চীনের এই শান্তিপূর্ণ দর্শন আরও বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে, আর মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার খরচ দিন দিন বেড়েই চলেছে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না হামলা ও পাল্টা অভিযোগ। নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 6 জন। নিহতদের মধ্যে রয়েছে শিশুসহ কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার এক ক্যামেরাম্যান। এ ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে সংবাদ মাধ্যমটি। তবে নিহত সংবাদকর্মীকে হামাসের সদস্য বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় এখনো বন্ধ হয়নি বোমাবর্ষণ। গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইসা। একই হামলায় নিহত হয়েছেন আরও 2 জন। আল জাজিরা এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং সত্যের কণ্ঠরোধ করার অপচেষ্টা বলে অভিহিত করেছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, আহমেদ উইসা হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্নাইপার অপারেটিভ হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। এদিকে উত্তর গাজার সাবরা এলাকায় আরেকটি বিমান হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের 4 সদস্য নিহত হয়েছেন। স্বজনদের দাবি, নিহতরা সম্পূর্ণ নিরীহ বেসামরিক নাগরিক এবং হামাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। যুদ্ধবিরতির মধ্যেও এমন হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গেল বছরের অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজায় 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির পর ত্রাণ সহায়তা বাড়লেও গাজার অধিকাংশ মানুষ এখনও নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষাসহ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত গাজায় 73,000-এর বেশি মানুষের প্রাণহানির দাবি করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। চরম পর্যায়ে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধুত্বের ফাটল। ইরান যুদ্ধ নিয়ে চুক্তির পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের সাধারণ মানুষ ও গণমাধ্যম। ইসরায়েলের অভিযোগ, ট্রাম্প ইসরায়েলকে তার সবচেয়ে বড় শত্রুর মুখে একা ফেলে চলে গেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন তাদের সঙ্গে। আপনি ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা ইসরায়েলের শীর্ষ পত্রিকার এই একটি বাক্যই বুঝিয়ে দেয় দুই দেশের সম্পর্ক এখন কতটা তলানিতে। যে আমেরিকা সবসময় ইসরায়েলের সব অন্যায় অত্যাচার আড়াল করে আগলে রাখত, আজ সেই আমেরিকা ইসরায়েলকে না জানিয়ে ইরানের সঙ্গে শান্তি চুক্তি করে ফেলেছে। ইসরায়েলের অন্যতম প্রভাবশালী পত্রিকা ইসরায়েল হায়োমে ট্রাম্পের উদ্দেশ্যে একটি খোলা চিঠি ছাপা হয়েছে। সেখানে সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনি ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু আপনি ব্যর্থ হয়েছেন। ট্রাম্প একটি খুনি ও নিষ্ঠুর সন্ত্রাসী সরকারের কাছে আত্মসমর্পণের চুক্তি সই করেছে বলেও অভিযোগ করা হয়েছে চিঠিতে। এমনকি বলা হয়েছে, এই চুক্তি দেখে বারাক ওবামার মুখে এখন উপহাসের হাসি ফুটেছে, কারণ ওবামার করা 2015 সালের পরমাণু চুক্তিকে ট্রাম্প একসময় ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি বলে উপহাস করেছিলেন। একটি টিভি জরিপে দেখা গেছে, ইসরায়েলের 71% মানুষ নিরাপত্তা রক্ষার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের উপর আর একদমই ভরসা রাখতে পারছেন না। এতদিন ইসরায়েলের মানুষের কাছে ট্রাম্প ছিলেন সবচেয়ে জনপ্রিয় নায়ক, কিন্তু এখন হুট করেই তিনি খলনায়কে পরিণত হয়েছেন। তাদের মনে হচ্ছে আমেরিকা তাদের বিপদে ফেলে চলে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এই বিষয়ে সরাসরি মুখ খোলেননি, তবে লেবাননে ইসরায়েলের লাগাতার হামলা দেখে বোঝা যাচ্ছে তিনি এই চুক্তি মানতে রাজি নন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি আসলে ছোটখাটো কোনো ঝগড়া নয়, এটি একটি স্থায়ী ফাটল। ইসরায়েলি মূলত আমেরিকাকে এই যুদ্ধের ভেতর টেনে এনেছিল এবং নেতানিয়াহু ট্রাম্পকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। এখন সেই সত্যটাই সবার সামনে বেরিয়ে এসেছে। সাবেক এক ইসরায়েলি রাষ্ট্রদূত পুরো বিষয়টিকে দুপক্ষের অন্ধ সমর্থনের একটি আয়না হিসেবে দেখছেন। তার মতে, একদিকে ট্রাম্পের অন্ধভক্তরা তাদের নেতাকে নির্দোষ প্রমাণ করতে সব দোষ নেতানিয়াহুর ঘাড়ে চাপাচ্ছেন,
অন্যদিকে নেতানিয়াহুর ভক্তরা বুঝতে পারছেন তারা লেবাননের যুদ্ধ থেকে বের হতে পারছেন না এবং ইরানের সঙ্গে চুক্তি করতে হচ্ছে। সব মিলিয়ে এই যুদ্ধটাই আসলে একটি ভুল সিদ্ধান্ত ছিল, আর তাই এর শেষটাও হচ্ছে একটি বাজে চুক্তির মাধ্যমে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দলের ভেতরে ক্রমাগত চাপের মুখে আগামী সোমবারই তিনি পদত্যাগ করতে পারেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার। 2024 সালে ভূমিধস জয় নিয়ে ক্ষমতায় আসা স্টারমারের জনপ্রিয়তা মাত্র 2 বছরের মাথায় তলানিতে ঠেকেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে পারেন এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার। তবে সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নাকচ করে দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গেল কয়েক মাস ধরেই একের পর এক কেলেঙ্কারি এবং নীতি পরিবর্তনের কারণে কমেছে স্টারমারের জনপ্রিয়তা। তার নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরেই বেড়েছে অসন্তোষ ও চাপ। লেবার পার্টির প্রায় 1/4 এমপি এখন প্রকাশ্যেই তার পদত্যাগ দাবি করছেন। ভোটারদের বড় অংশের ধারণা, জীবনমান উন্নয়নের যে প্রতিশ্রুতি স্টারমার দিয়েছিলেন তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি আরও জটিল করেছে তারই দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম। শুক্রবার পার্লামেন্টের একটি শূন্য আসনের উপনির্বাচনে বড় জয় পেয়েছেন ম্যানচেস্টারের এ সাবেক মেয়র। এ জয়ের মাধ্যমে স্টারমারের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার আইনি ভিত্তি পেয়েছেন তিনি। অবজারভারের দাবি, স্টারমার তার ঘনিষ্ঠ উপদেষ্টা ও পরিবারের সঙ্গে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। এমনকি আগামী সোমবারের মধ্যেই তার অবস্থান সম্পর্কে একটি স্পষ্ট ঘোষণা আসতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী এখনও পূর্ণমাত্রায় দায়িত্বে আছেন এবং আগের অবস্থানেই অনড় রয়েছেন। এর আগে তিনি স্পষ্ট করে বলেছেন, নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন। স্টারমার যদি সত্যিই বিদায় নেন, তবে গেল 1 দশকে এটি হবে যুক্তরাজ্যের 7ম প্রধানমন্ত্রী বদলের ঘটনা। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নীতিগত পরিবর্তন এবং দলীয় বিভাজন সব মিলিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। পোল্যান্ডের সর্বোচ্চ সম্মাননা অর্ডার অফ দ্য হোয়াইট ইগল ফিরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নাভরোকি জেলেনস্কিকে দেয়া সম্মাননা বাতিলের ঘোষণা দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেন জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে গণহত্যায় অভিযুক্ত একটি ইউক্রেনীয় বাহিনীর নামে দেশটির বিশেষ বাহিনীর নামকরণের জেরে এই সিদ্ধান্ত পোল্যান্ডের। তবে প্রেসিডেন্ট নাভরোকি বলেন, এই সিদ্ধান্ত রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থনে কোনো প্রভাব ফেলবে না। পোল্যান্ড সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অফ দ্য হোয়াইট ইগল ফেরত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সেনা ইউনিটের নামকরণের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারল নাভরোকি জেলেনস্কিকে দেয়া সর্বোচ্চ এ সম্মাননা বাতিল করার ঘোষণা দেন। এ ঘটনার পর শনিবার জেলেনস্কি পদক ফেরত দেওয়ার কথা জানান। ডাকযোগে পদকটি পৌঁছে দেওয়া হবে পোল্যান্ডে। 2023 সালে পোল্যান্ডের তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় অবদানের জন্য জেলেনস্কিকে এ পদক প্রদান করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে গণহত্যায় অভিযুক্ত একটি ইউক্রেনীয় আধাসামরিক সংগঠনের নামে একটি সামরিক ইউনিটের নামকরণ করার সিদ্ধান্তের জেরে সম্মাননা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পোল্যান্ড সরকার। 26 মে জেলেনস্কি ডিক্রি জারি করে ইউক্রেনের বিশেষ বাহিনীর একটি ইউনিটের নামকরণ করেন ইইউপিএ এর নামে। মূলত এ বাহিনী পোল্যান্ডে 1940 ও 1950-এর দশকে সক্রিয় ছিল এবং গণহত্যার জন্য অভিযুক্ত। কিয়েভের এ ডিক্রি ওয়ারশোতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের লাখো শরণার্থী আশ্রয় নেয় পোল্যান্ডে। সেই সঙ্গে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের প্রধান সমর্থক ছিল পোল্যান্ড। তবে নাভরোকি নির্বাচনের জয়ে ইউক্রেন বিরোধী মনোভাবকে কাজে লাগিয়েছিল। নাভরোকি বলেন, সম্মাননাটি প্রত্যাহারের সিদ্ধান্ত কখনোই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সমর্থনকে প্রভাবিত করবে না। এদিকে সম্মাননা প্রত্যাহারের সময় দেয়া সামাজিক মাধ্যমের পোস্টে জেলেনস্কি লেখেন, পোল্যান্ডের সমর্থনের জন্য ইউক্রেন কৃতজ্ঞ থাকবে। মতপার্থক্য নিরসনের পথ খোলা থাকবে। সেই সঙ্গে তিনি ইউক্রেনীয় যোদ্ধাদের প্রশংসাও করেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।
তাপপ্রবাহের অতীতে সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ফ্রান্সের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। জার্মানিতে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। ইতালিতে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছানোর শঙ্কায় সীমিত করা হয়েছে পর্যটক। রোমেও গ্রীষ্মের তীব্র দাবদাহ শুরু হয়েছে। এতে অর্থনৈতিক বিপর্যয় এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তীব্র তাপপ্রবাহে জ্বলছে ইউরোপ। তাপপ্রবাহের কারণে ফ্রান্সে আংশিক অ্যালকোহল নিষেধাজ্ঞা, জার্মানিতে দেশব্যাপী সতর্কতা জারি এবং স্পেনে একটি ফুটবল খেলায় দর্শক নিষিদ্ধ করা হয়েছে। রোববার ফ্রান্সের ৯৬টি অঞ্চলের মধ্যে ৩৫টিতে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারির আশঙ্কা করা হয়। দেশটির দক্ষিণ পশ্চিম থেকে প্যারিস ও বার্গান্ডি পর্যন্ত তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয় এবং কিছু এলাকায় তা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর শঙ্কাও ছিল। জরুরি বৈঠকের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নো রোববার ওই ৩৫টি অঞ্চলে বার্ষিক ফেত দে লা মিউজিক উৎসব এবং অন্যান্য অনুষ্ঠানে অ্যালকোহল পান নিষিদ্ধ করেছেন। তবে প্যারিস কর্তৃপক্ষ পার্কগুলোকে ২৪ ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে জার্মানির বেশিরভাগ অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। ডিডব্লিউডি আবহাওয়া পরিষেবা সতর্ক করেছে তাপ ও আর্দ্রতার কারণে তীব্র বজ্রঝড় হতে পারে। ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছানোর শঙ্কায় ইতালিতে পর্যটক সীমিত করা হয়েছে। রোমেও গ্রীষ্মের দাবদাহের কারণে পর্যটকদের দেখা যায় ছায়ায় আশ্রয় নিতে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপ জুড়ে তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে, যা স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। আবহাওয়াবিদদের মতে সোমবার তাপমাত্রা আরও বাড়তে পারে এবং অতীতের রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সার্বিয়ায় রাজপথ দখলে নিয়েছে হাজারো মানুষ। আগাম নির্বাচনের দাবিতে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয় তারা। এ সময় রেল স্টেশনে ছাউনি ধসে নিহত ১৬ জনকে স্মরণ করেন বিক্ষোভকারীরা। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করে হাজারো মানুষের ঢল। কারো হাতে পতাকা, কারো হাতে প্লাকার্ড, কেউ বা এসেছেন ছাতা মাথায়। বিক্ষোভের এ দৃশ্য সার্বিয়ায়। শনিবার সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে হাজার হাজার মানুষ আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভে অংশ নেন। তাদের ক্ষোভ ছিল রেল স্টেশনে ছাউনি ধসে ১৬ জনের প্রাণহানির ঘটনা নিয়েও। সার্বিয়া জুড়ে ছাত্রদের নেতৃত্বে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা প্রায়ই সহিংস রূপ নেয় এবং আলেকজান্ডার ভুচিচ ও সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির ১৩ বছরের শাসনকে নাড়িয়ে দেয়। বিক্ষোভকারী বিরোধী দল এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, রেল স্টেশনে এ বিপর্যয়ের কারণ নির্মাণ প্রকল্পে সরকারের ব্যাপক অব্যবস্থাপনা ও দুর্নীতি। সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার পরও মিছিলে যোগ দেন বিক্ষোভকারীরা। মানুষ আর সহ্য করতে পারছে না, আমাদের রুখে দাঁড়াতে হবে, নিজেদের ইচ্ছার কথা প্রকাশ করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি আশা করি ছাত্রছাত্রীরাই জিতবে। যদি ভিন্ন কিছু ঘটে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। বিক্ষোভকারী এবং মানবাধিকার গোষ্ঠীগুলো ভুচিচ এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, বিরোধীদের উপর সহিংসতা, গণমাধ্যমের স্বাধীনতা দমন, দুর্নীতির অভিযোগ করেছে। যদিও ভুচিচ ও তার মিত্ররা এ অভিযোগগুলোকে অস্বীকার করেছেন। তিনি ঘোষণা করেন তার সমর্থকরা ২৭ জুন সমাবেশ করবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।